হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে নারায়ণ মধুসূদন ওম ক্লীম কৃষ্ণায় নমঃ ওম ক্লীম কৃষ্ণায় নমঃ ওম ক্লীম কৃষ্ণায় নমঃ। গুড মর্নিং সবাইকে, আবার আমি গুড মর্নিং জানালাম আমার ঠাকুর ঘর থেকে। আর আজকে আমি ভিডিওটা ভয়েস ওভারের মাধ্যমে বলতে পারতাম, বাট জানো তো কিছু কিছু কথা ভয়েস ওভারে বলা যায় না, বিহাইন্ড দ্য সিন বলা যায় না। ক্যামেরার সামনে এসেই না জীবনের কিছু কথা বলতে হয়, জীবনের কিছু সত্যি কথা ক্যামেরার সামনে এসে বলাটাই মনে হয় ভালো। তাহলে বোঝা যায় যে না আমি স্বচ্ছতাটা প্রমাণ করা যায়। আর এই ঘরে আমি আর আমার ঈশ্বর ছাড়া আর কেউ আর তৃতীয় কোনো প্রাণী নেই। আর তোমরা হয়তো বলতে পারো যে শর্মিষ্ঠা, তাহলে তুমি ঠাকুর ঘরে না বলে তুমি তো অন্য ঘরে বলতে পারো। আমি এখান থেকে কথাগুলো বলছি কেন জানো? এটারও কারণ আছে। কারণ তুমি এই ঠাকুরের সামনে বসে, ঈশ্বরের সামনে বসে তুমি ছল ছাতুরি, তুমি মিথ্যে কথা কখনো বলতে পারবে না। তোমার মুখ দিয়ে যে কটা কথা বেরোবে সেই কটা কথাই সত্যি বেরোবে। আজকে আমি ভিডিওটা করতে বাধ্য হয়েছি বন্ধুরা, নাহলে আমি করতাম না। করতে বাধ্য করেছো তোমরা, আজকে আমাকে এই ভিডিওটা করতে বাধ্য করেছো তোমরা। কাল রাত থেকেই ভেবে রেখেছি যে আমি কিছু শ্যুট করি না করি, কিন্তু আমি ক্যামেরার সামনে এসে কটা কথা বলবো। এখনও আমি ঠিকঠাকভাবে ক্যামেরার সামনে ঠিকঠাক কথা বলতে পারি না। আমি দেখবেন আমি একটু তুতলে যাই, বা আমি একটু কি বলবো, একটু স্লিপ অফ টাং হয়ে যায়, ভুলভাল একটু প্রোনাউন্সিয়েশন হয়ে যায়। আমি এখনও ক্যামেরা খুলে কথা বলাটা ঠিক রপ্ত করতে পারিনি। যাই হোক, সেসব কথা বাদ দাও, এগুলো তো জাস্ট এগুলো কোনো কথাই না, এগুলো সাবজেক্টই নয়। যে সাবজেক্টের উপরে যে আমি কথা বলবো সেটা হচ্ছে বেশ কিছুদিন কেন, আমি কয়েক বছর ধরে, আমি তো প্রায় 2 বছরের ওপর ভিডিও করছি, আমি এত কমেন্ট পাচ্ছি সত্যি। আজকে আমি ব্লেসড। আমি বিশাল কিছু অ্যাচিভ করে নিইনি, আমি এই জার্নিটায় এমন কিছু অ্যাচিভ করে নিইনি, এমন আমার সাবস্ক্রাইবার গেইন করিনি, এমন আমার ভিউজ গেইন করিনি, কিন্তু যে কটা বন্ধু আমি পথ চলার পাশে পেয়েছি, আমি তোমাদের কথা বলছি, সত্যি এটা ঈশ্বরের ব্লেসিং ছাড়া মনে হয় ঈশ্বর বোধহয় এই বন্ধুদের আমার জন্যই লিখে রেখেছিল যে আমার কাছে পাঠাবে বলে, না হয় এটা হয় না। আজকে তপতিদি কালকে আমাকে এত বড় একটা কমেন্ট করেছে, আমি যদি পড়তে পারতাম না, আমার কমেন্ট পড়ছি, আমার চোখ দিয়ে জল অঝরে জল বেরোচ্ছে। আমি সত্যি ভাবতে পারছি না যে আমি সত্যি কি এতটা পাওয়ার যোগ্য। আজকে যদি আমি মরেও যাই না, ঈশ্বরের সামনে বলছি, আমার কিন্তু আফসোস হবে না আমার লাইফ নিয়ে, যে আমি কি করলাম আমার লাইফে আমি আমার নিজের জন্য কি করলাম, এইটা আমি আফসোস করব না। কেন জানো? কারণ আমি মনে করি আমি যদি এখন ভিডিও ছেড়েও দিই, আমি হাসতে হাসতে ভিডিও ছেড়ে দেবো। কারণ আমি জানি যে অচেনা দুটো মানুষ, যারা আমাকে চেনে না, যার সাথে আমার কোনো ব্লাড কানেকশন নেই, যার সাথে আমার কোনো ফ্যামিলি বন্ডিং নেই, তারা আমার নাম করে, তারা আমার ভিডিও দেখে আমার কথা শুনে শান্তি অনুভব করে, তাদের কষ্টটা মুকুব করে। আমাকে অনেকে কমেন্ট করে বলে, রূপা অনেক ছোট, একটা ছোট্ট মেয়ে আছে রূপা চীনা ওর নাম। আমি ঠিক বললাম, অনেকের নাম তো মনে করতে পারছি না। আমি সত্যি আজকে এক্সাইটেড হয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। তো আমায় কমেন্ট করে বলে, দিদি ভাই, আমি খুব অশান্তির মধ্যে আছি, ফ্যামিলির অশান্তির মধ্যে আছি, আমার কোনো কাজ করতে ভালো লাগছে না, আমি নেগেটিভিটি ফিল করছি, আমার কোনো কিছু ইচ্ছা করছে না, সংসারে কাজ করতে ইচ্ছা করছে না, এটা করতে ইচ্ছা করছে না। আমার মেয়ে বললো, ওর রূপার ছোট মেয়েটা বললো যে মা, তুমি শর্মিষ্ঠা আন্টির ভিডিও দেখো, তোমার মন ভালো হয়ে যাবে। তপতিদি 2 ডিসেম্বর তার মাকে হারান। তিনি তার মায়ের পুরো জার্নিটা আমার সাথে প্রথম দিন থেকে শেয়ার করেছে। যবে থেকে তপতিদির মায়ের স্ট্রোক হয়েছে সেদিন থেকে তপতিদি আমার সাথে কানেক্ট বলেছে, শর্মিষ্ঠা আমার মাকে হসপিটালাইজ, আমার মাকে বাড়ি আনলাম, আমার মা এই অবস্থায়, আমাকে আপডেট দিয়েছে। আমি দিদিকে জিজ্ঞাসা করেছি, দিদি আমাকে আপডেট দিয়েছে। কালকে আমায় কমেন্ট করে বললো 2 ডিসেম্বর সে তার মাকে হারায়। বললো, শর্মিষ্ঠা আমি আজকে ভারক্রান্ত হয়ে তোমায় কমেন্ট করছি, আমি আমার মা, স্বামী, তারপর হচ্ছে স্বামীকে হারিয়েছি, মা বাবা স্বামীকে হারিয়েছি। তপদিদির একটা মেয়ে আছে বোধহয়, সে বোধহয় বাইরে থাকে, বিবাহিত, বিয়ে হয়েছে।
তো যাই হোক, সে বলছে তোমার ভিডিওটা জানি না দেখলে আমার মন ভালো হয়ে যায়, কষ্টটা কম হয়। আমি প্রত্যেকটা কমেন্ট পিন করে দিই, আমার যে কমেন্টগুলো আমার মন ছুঁয়ে যায়, প্রত্যেকটা কমেন্টে মন ছুঁয়ে যায়, কিন্তু সব তো পিন করা যায় না। কিন্তু আমার কমেন্ট বক্স চেক করলে দেখবে পিন করা একটা কমেন্ট থাকে, সেগুলো তোমরা একটু পড়ো, আমি তোমাদের রিকোয়েস্ট করি তোমরা পড়ো, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে। অনুরাধা আমায় কমেন্ট করে বলে যে শর্মিষ্ঠা, তুমি যেদিনকার বড় ব্লগার হয়ে যাবে সেদিনকার তুমি আমাকে ভুলো না। আমি সত্যি বড় ব্লগার হতে চাই না, আমি এই ঠাকুরের সামনে বলছি, আমি এইরকমই থাকতে চাই। বড় ব্লগার হয়ে গেলে না, বড় একটা কি বলবো, বিশাল সাবস্ক্রাইবার গেইন করে নিলে, ভিউজ গেইন করে নিলে না, তখন আর সাধারণ মানুষকে মানুষ চেনে না। যারা আজকে আমাকে ওই জায়গায় তুলেছে হয়তো তাদেরকে আমি চিনতে পারবো না, কারণ আমি বড় বড় ব্লগারদের দেখেছি তো, তারা কমেন্ট তো দূরে থাক, কমেন্ট পড়েও না, তারা একটা লাভ সাইনও দেয় না, লাভ রিয়াক্টও করে না। আমি চাই না অত বড় হতে, আমি যে এই যে কচ্ছপের মতন যে এগোচ্ছি না এই জার্নিটা, এটাই আমি ঠিক আছে। এই যে তোমাদের সাথে আমি কমিউনিকেট করতে পারছি, তোমার সাথে কথা বলতে পারছি, তোমাদের কোয়েশ্চেনের আনসার দিতে পারছি, একটা লাভ রিয়াক্ট করতে পারছি, এটাই আমার শান্তি। কি হবে, আমি তো মরে যাওয়ার সময় অর্থ সম্পত্তি নিয়ে যাব না, এই যে তোমাদের ভালোবাসা, এই যে তোমরা মনে রাখবে, এটাই বলে না মানুষের কর্ম মানুষের সাথে যায়, অর্থ সম্পত্তি কিচ্ছু যায় না, শুধু কর্মটা যায়। মানুষ মনে রাখবে যে না ওই মানুষটা এরকম ছিল, আর কিছুই না। নমি আমাকে, অনেকে আমাকে নমি আছে, সে নমি কেন, অনেক বাংলাদেশি বন্ধুরা আছে, তারা বলে যে যখন ইন্ডিয়ায় যাব তোমার সাথে দিদিভাই দেখা করতে চাই, তোমার থেকে আমরা সাংসারিক অনেক জিনিসপত্র শিখেছি, কিভাবে সংসার করতে হয় শিখেছি, কিভাবে সংসারকে ভালোবাসতে হয় শিখেছি, কিভাবে পরিপাটি নিজেকে রাখতে হয় শিখেছি। যাই হোক, আমি হয়তো অনেক বক বক করে নিলাম আজকে, মনের কথা আমি সব ঢেলে দিলাম, কারণ আমি কমেন্ট পড়তে পারি না, এক একজন এত বড় বড় কমেন্ট করে। আমি চাই এত বড় না, এত বড় আমার কমেন্ট আসুক, আরও বড় বড় কমেন্ট আসুক। আমি কমেন্টগুলো যত্ন করে রেখে দিই, আমি ডায়েরিতে নোট ডাউন করে রেখে দিই, আমি আমার পুরো পরিবারকে শোনাই। আমার হাজব্যান্ড যখন রাতের বেলা কাজ করে আসে, ওকে বসে পড়ে পড়ে শোনাই, আমার মেয়েকে শোনাই, আমার মাকে শোনাই, আমি সবাইকে শোনাই, বুঝলে? হয়তো ওরা ফিল করছে, হয়তো এতদিন আমাকে বুঝতে পারিনি, এখন হয়তো ফিল করছে যে না আমার মধ্যে কিছু তো কোয়ালিটি আছে। যাই হোক, কোয়ালিটি কাউকে বোঝাতে হয় না, ওটা আপনা আপনি ফ্লারিশ করে। আর আমার কিছু বলার নেই, ঈশ্বরের কাছে আমি হাত জোর করে, আমার কিচ্ছু চাওয়ার নেই, ঈশ্বরের কাছে কোনোদিন আমি কিছু চাইও নি, কোনো দিনও কিছু চাইনি, আমার আর কিছু চাওয়ার নেই। শুধু ঈশ্বরকে বলবো, ঈশ্বর এই আমার প্রত্যেকটা বন্ধুকে তোমরা ভালো রেখো, তুমি ভালো রেখো। আর সত্যি আমি ব্লেসড, না হলে আজকের এই দিনটা আমি সত্যি আমার জীবনে আসতো না, আমি ব্লেসড। যাই হোক বন্ধুরা, আমি হয়তো সবার নাম বলতে পারলাম না, আমার যে কটা নাম মনে পড়লো, অনুরাধা, তপতি, নমি, রূপা, আরও অনেকের নাম আমার এখন মনে পড়ছে না। রীতাদি তো আমার পুরনো ভিডিও রীতাদি দেখছে, আমি দেখি সেই পুরনো ভিডিও থেকে কমেন্ট করে অনেকে, প্রত্যেকটা দিন। ও জয়শ্রীর নাম না বললে আমার পাপ হবে, জয়শ্রী তো প্রত্যেকটা দিন, আরও অনেকে আছে। আমি নমিতা আছে, ও বোম্বে থাকে। আমি সত্যি কথা এখন তো পুজো করছি, আমার মাথায় অতটা আসছে না, আমার মনে এখন যেটা আসছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেক বক বক করে নিলাম, সকালবেলা আমার গোপাল সেবা কমপ্লিট হয়ে গেছে। জানি না তোমরা কজন এই ভিডিওটা দেখবে, যাই হোক 2-4জন দেখুক, আমি তো সবার জন্য ভিডিও বানাই না, আমার এই যে কটা বন্ধু আছে সে কজন দেখলেই আমার জীবন সার্থক, আর কিচ্ছু না। তো চলো, আমার অনেকটা বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বন্ধুরা আমি টিফিন করতে যাব, তো ভাবলাম না আমি টিফিন করার আগে এই কথাগুলো বলিনি, কারণ সংসারের মাঝে যদি ঢুকে যাই তাহলে আমার এই কথাগুলো আর আসবে না, তাই না? আর এই জায়গাটা মনে হয় সবচেয়ে শান্তির জায়গা আমার, কেন প্রত্যেকটা মানুষের এই ঠাকুরের মানে ঈশ্বরের সামনে বসে থাকাটা হচ্ছে সবচেয়ে শান্তির জায়গা। আজকে আমি জোরে, মানে গলায় যত জোরে আছে জোরে আমি আজকে তোমাদের সামনে কথাগুলো বললাম। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো। এক সময় মনে হয় চিৎকার করে গলা ফাটিয়ে তোমাদের কমেন্টগুলো যদি পড়তে পারতাম, সবাইকে যদি শোনাতে পারতাম, সবাই শুনতো তোমাদের কমেন্টগুলো। বা এক সময় মনে হয় যে ক্যামেরাটা অন করি, একদম ক্যামেরার সামনে বসিয়ে লাইন টু লাইন সব কিছু ধরে ধরে কমেন্টগুলো পড়ি, কিন্তু তাহলে যে ভিডিওটা না অনেক বড় হয়ে যাবে, তখন তোমাদেরই দেখতে হয়তো বোর ফিল হবে, তোমরাই হয়তো বলবে যে কী শর্মিষ্ঠা প্রত্যেক দিন এসে বসে বসে বক বক করো।
ওই জন্য না ইচ্ছা থাকলেও, মনের ইচ্ছা থাকলেও আমি কমেন্টগুলো পড়ে উঠতে পারি না গো। তবে চেষ্টা করব 2-3টে লাইন হলেও কমেন্টগুলো আমি ভিডিওর মাধ্যমে পড়ার। জানো তো বন্ধুরা, আমার বাবার না সীমিত ইনকাম ছিল, কিন্তু বাবা একদিক দিয়ে খুব ধনী ছিলেন। সেটা হচ্ছে তার ব্যবহারেই আমার বাবা কোটিপতি ছিল। তাই তো মানুষটা 4 বছর হয়ে গেল আমাদের মধ্যে নেই, কিন্তু আমি যখনই বাপের বাড়িতে যাই এমন কোনো পাড়াপড়শি নেই যে বাবার কথা বলে না, আর বলে 2 ফোঁটা চোখের জল বাবার জন্য ফেলে না। আমার বাবা শুধু বলতো, জানো তো, বাবা যখন বেঁচে ছিলেন বাবা শুধু বলতো, দেখ পৃথিবীতে যাওয়ার সময় নিজের পছন্দর মতন একটা জামাও নিয়ে যেতে পারবো না, হ্যাঁ তবে আমার সাথে আমার কর্মটা কিন্তু অবশ্যই যাবে। তাই পৃথিবীতে এমন কিছু কর্ম করব যাতে মানুষ আজীবন তার মনে রেখে দেয়। আর দেখো সত্যি কিন্তু তাই হলো। আমার চোখে দেখা, মানে আমি কিন্তু শুধু আমার কথা এখানে বলছি, আমার এত বছর জীবনে আমি 2টো মানুষকে দেখেছি যে মানুষ দুটো নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে আর নিজের কর্মের উপর বিলিভ করে। সেটা হচ্ছে এক আমার বাবা, আর এক হচ্ছে আমার হাজব্যান্ড। আসলে কি জানো তো, এটা তো সোশ্যাল মিডিয়া, এখানে সব কিছু না বলা যায় না, মানে অনেক কিছু বলতে ইচ্ছা করে মুখ ফুটে, কিন্তু বলা যায় না। আমার হাজব্যান্ড কী করে না করে, কিভাবে অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, তাদের সম্বল হয়ে ওঠে, সে সম্বল হয়ে ওঠে, আমি সেগুলো বলতে চাই না গো। কারণ কি জানো তো, আমার হাজব্যান্ড বারবার বলে যে তুমি যদি মানুষের জন্য করো, সেটা করে যদি আবার বুক বাজিয়ে বলো যে এটা আমি করেছি, তাহলে সেই করায় কিন্তু কোনো মানে থাকে না। তাই জন্য না আমি সব কিছু বলতে চাই না। তোমরা শুধু এইটুকু আশীর্বাদ করো বা এইটুকু ভালোবাসা দিও যেন আমার হাজব্যান্ড আজীবন যে কাজগুলো করছে সে যেন করে যেতে পারে। কটার সময় তোমার মনে পড়ছে? বেলাতেই এসেছিল। কটা আমাকে আর এক বন্ধু কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, ডার্মাডিউ লোশনটা কি শীতকালে ফেসে ইউজ করা যায়? একদম চোখ বন্ধ করে ইউজ করা যায়। এই যে তোমরা দেখছো আমি কিন্তু 12 মাস ডার্মাডিউ লোশনটা মাখি। যেহেতু আমার ড্রাই স্কিন, আমার কিন্তু সামারেও এই লোশনটা যায়, বাট যাদের অয়েলি স্কিন তারা ডার্মাডিউ লোশনটা গরমকালে মেখো না, তাহলে একটু অয়েলি হয়ে যায়। আমার মেয়ের যখন স্কিনের প্রবলেম হয়েছিল, র্যাশ ব্রণ বেড়েছিল, তখন কিন্তু ডক্টরই এই ডার্মাডিউ লোশনটা দিয়েছে। এখন আমরা ফুল ফ্যামিলির প্রত্যেকটা মানুষ কিন্তু এই ময়শ্চারাইজারটাই ইউজ করি। আর যাদের ড্রাই স্কিন, শীতকালে তো রামবানের মতন কাজ করে এই ময়শ্চারাইজারটা, জানো তো। তো চলো, এই যে ময়শ্চারাইজার মাখার পর এবার সানস্ক্রিনটা মেখে নেবো, কারণ যেহেতু রান্না করতে যাব, রান্না করার আগে কিন্তু অবশ্যই সানস্ক্রিন মাখা উচিত। তো চলো বন্ধুরা, পিঁপড়ে দেখ মাম্পা ওয়ালে। তো চলো, এখন ঘড়ির কাঁটায় ডট 12:30। আমার সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে, এক্সট্রা কালকের জন্য অ্যাডভান্স অনেক কাজ হয়ে গেছে, রাতের কাজও কিছুটা এগিয়ে রেখেছি। আর চলো তোমাদের দেখাই অফ ক্যামেরায় কী কী রান্না করলাম, সবই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর কি কি এক্সট্রা কাজ করে রেখেছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তবে আজকে এত তাড়াতাড়ি করে কাজকর্ম হলো শুধুমাত্র আজকে আমি ক্যামেরা অফ রেখে কাজগুলো করেছি। কিন্তু ভিডিও করতে করতে যদি কাজগুলো করতাম তাহলে আমার এই কাজটা 2-2:30 বেজে যেত, বুঝেছো? তো চলো, যেদিন খুব তাড়াতাড়ি থাকে সেদিনকার ম্যাক্সিমামটা আমি ক্যামেরা অফ করে এক্সট্রা কাজগুলো করিয়ে নিই, তারপর হয়ে গেলে তারপর ক্যামেরাটা অন করি। তো চলো, বক বক না করে একবার দেখিয়ে দিই কী কী কাজ করলাম। কি লাইট পড়ছে দিকটা। আর এই তো এখানে কিন্তু আমার সব রান্না রেডি আছে। এখানে কি আছে দেখি, দাঁড়াও বাবা। এখানে মেয়ের জন্য মাছ করেছি, সেই মাছটা রয়েছে। কালকে একটু পেঁয়াজ কালি আলু আর পুঁটি মাছের তরকারি করেছিলাম, সেটা রয়েছে। আর এখানে মুসুর ডাল রয়েছে, আর এখানে রয়েছে শিম পাতুরি। তোমরা জানো আমরা শিম পাতুরি খেতে ভীষণ ভালোবাসি, বিশেষ করে আমার হাজব্যান্ড আর মা। শিম পাতুরি। আর এখানে রয়েছে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে হালকা জিরে আদা ধনে বাটা দিয়ে একটু ঝোল করেছি, হালকা পাতলা ঝোল করেছি। এই হয়েছে আজকে আমাদের লাঞ্চ মেনু। আর ওখানে টক দই নামানো আছে, একটু গরম করার জন্য নেমেছি, মানে যেহেতু ফ্রিজে থাকে তো ঠান্ডা। আর চলো এবার তোমাদের আমি রান্নাঘরে গিয়ে দেখাই কি কাজ করলাম। চলো রান্নাঘরে যাই। দেখো এদিকে সব
বাসনের স্তূপাকার সব বাসন মাজা, এগুলো এখনো মানে কি বলবো, জলটা ঝরেনি, জলটা ঝরলে সব তুলে রেখে দেবো। আর এখানে দেখো, এই দেখো সবচেয়ে বড় কাজ আমাদের সেটা হচ্ছে মোচা ছাড়ানো। এটা মা আর আমি মিলে কাটলাম মোচা, জানো তো। একজন মোচা কাটতে সাহায্য করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে অনেক বেলা হয়ে যায়। মোচাটা সবসময় আমি আর মা একসাথে কাটি, মা ছাড়িয়ে দিল, আমি একটু কেটে নিলাম। আর এখানে রসুনটাকে জলে ভিজিয়ে রেখেছি, এটা সন্ধেবেলা বাটা হবে, জলে ভিজিয়ে রাখা হয়েছে। আচ্ছা এইবারে আসি এদিকে, দেখো এখানে দেখো আলাদা করে সবজি কাটা, আর এখানেও আলাদা করে সবজি কাটা। এটা হবে চিকেন স্টু, এটা দিয়ে চিকেন স্টু করব। আর এইটা দিয়ে মেয়ের জন্য টাকোস বানাবো, ও রাতের ডিনারে টাকোস খাবে, সেই টাকোস বানাবো। আর এতে টক দই মা বার করে দিল, মা টক দইটা নিয়ে যাও। আর এইটা হচ্ছে আমার ফেস প্যাক, ঠিক আছে, মানে এখন এটা মাখবো। চলো। তো বন্ধুরা, আজকে আমি বেশি কিছু শ্যুট করিনি, ওই জন্য ভিডিওটা না আজকে আমি অল্পের মধ্যে দিয়েই রাখলাম। তো ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে বা আমার কোনো কথা যদি তোমাদের মন ছুঁয়ে যায়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। একটা লাইক তো অবশ্যই করে দিও, আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আমি বারবার বলি, তোমাদের কমেন্টই হচ্ছে আমার পথ চলার ইন্সপিরেশন। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা, লাভ ইউ অল।